নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব উন্নত প্রযুক্তিতে তৈলবীজের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবতনু মাইতি, যুগ্ম কৃষি অধিকর্তা, সিউড়ি, বীরভূম। সঙ্গে রয়েছে বিপ্লব ঘোষ। নমস্কার দেবতনুদা। নমস্কার বিপ্লববাবু। আমরা জানি যে বিশেষ করে শুধুমাত্র যে বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ নয়, তথা সারা ভারতবর্ষেই তৈলবীজের একটা গুরুত্ব অপরিসীম। আমরা জানি যে তৈলবীজের মধ্যে যে সকলগুলো রয়েছে, তিল বা সরিষা, সূর্যমুখী, সব কিছু কিন্তু চাহিদা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু এর উৎপাদন অনেকটাই কম। অর্থাৎ চাষি বন্ধুদের একটা কিন্তু অনীহা রয়েছে। ধান চাষের ক্ষেত্রে বা অন্যান্য চাষের ক্ষেত্রে যেমন একটা আগ্রহ রয়েছে, তৈলবীজের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের তাদের আগ্রহ দেখা যায় না বা একটা অনীহা থেকে যায়। সুতরাং তৈলবীজের ফলন কম হওয়ার মূল কারণগুলি কি, এগুলো তো আমরা জানবই। পাশাপাশি আপনার কাছে প্রথমেই যেটা জানবো যে তৈলবীজ চাষের গুরুত্ব কতখানি। তৈলবীজ আমাদের একটি গুরুত্বপূর্ণ ফসল, যেটা আমরা স্টেপল ফুড বা আমাদের যে তন্ডুল খাদ্যশস্য, যেটা ধান গম, তারপরেই কিন্তু আমাদের তৈলবীজের স্থান। এবং এই তৈলবীজ, যেটা আপনি বললেন, একদম সঠিক। যতটা আমাদের গ্রহণ করি বা কনজামশন, তার চেয়ে আমাদের উৎপাদন কিন্তু অনেকটা কম, যার ফলে আমাদের কিন্তু বাইরের রাজ্য বা অনেক সময় বাইরের দেশ থেকেও আমাদের এর খাওয়ার ভোজ্য তেল সেটাকে আমদানি করতে হয়। তো এটাই সরকারিভাবে কৃষি দপ্তর চাইছে যে কৃষকদের যাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত জাতের মাধ্যমে তাদেরকে সেই যে জায়গাগুলোতে আমাদের পড়ে থাকে ফ্যালো ল্যান্ড, সেই জায়গাগুলো কি করে তৈলবীজের আওতায় এনে তার এরিয়া বাড়ানো যায়, তার দিকেই আমাদের নজর রয়েছে এবং কিছু কিছু চাষি এখন এগিয়ে আসছেন। তো এই তৈলবীজ আমাদের দেখেছি যে মোটামুটি একজন মানুষের ক্ষেত্রে সারাদিনে প্রায় 35 গ্রাম তেল মোটামুটি লাগে। সেক্ষেত্রে আমাদের ডিমান্ড কিন্তু অনেকটাই রয়েছে, কারণ যে কোনো জিনিস আমরা রান্না করতে গেলেই কুকিং পারপাসে আমাদের তেল অবশ্যই একটা অবশ্যম্ভাবী। সেই হিসেবে তৈলবীজ চাষের গুরুত্ব রয়েছে। আরেকটি যেটা বললেন যে কী কী কারণে আমাদের এই চাষের ফলন কম হয়, যেটা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি, মাঠেও লক্ষ্য করেছি, কৃষকদের সঙ্গে কথা বলেও দেখেছি। এর যে জমি যেটা নির্বাচন করেন তৈলবীজ চাষের ক্ষেত্রে, সেটি কিন্তু অনুর্বর জমি কৃষক বন্ধুরা নির্বাচন করেন। যেটা ধান আলুর ক্ষেত্রে তারা একটু উর্বর জমি, ভালো জমিতে সেই চাষগুলো করেন। তৈলবীজ অনেকটা অবহেলা বা নেগলেক্টভাবে তারা করেন, সেই জন্য একটা ফলন কম হয়। তৈলবীজ যে সব জমিতে করেন সেই সব জমির ওনারা যেটা সয়েল হেলথ কার্ড বা মাটি পরীক্ষা সেটা করান না, তার ফলে তারা সুষম সার সেখানে ব্যবহার করেন না। অনেক ক্ষেত্রেই বিনা সারেই অনেকে জাস্ট ছড়িয়ে দিলেন, আশা করছেন যেটুকু আসে সেইটুকু নিয়ে নেবেন। হ্যাঁ, কিছু তো ফলন অবশ্যই আসবে, সার না দিলেও কিছু আসে, কিন্তু যতটা সুষম সার দিলে আসার কথা সেই পরিমাণ ফলন কিন্তু আমরা পাচ্ছি না। এটাও একটা কারণ ফলন কম হওয়ার। এছাড়া আমাদের কিছু কিছু তৈলবীজের ক্ষেত্রে আমরা দেখেছি অনুখাদ্যের একটা ভালো রেসপন্স আমরা পাই, যেটা মাটি পরীক্ষা করলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জিঙ্ক বা বোরনের একটা ঘাটতি থাকে। এই বোরন একটি অপরিহার্য জিনিস আমাদের তৈলবীজের ক্ষেত্রে। আরেকটি সালফার রয়েছে। এই সালফার এবং বোরনের অভাবে আমরা দেখেছি অনেক সময় যে তেলের কন্টেন্ট বা তেলের যে গুণগত মান সেটা কিন্তু ততটা ভালো হয় না। তো এটাও একটা কারণ আমাদের তৈলবীজ উৎপাদনের কম হওয়ার জন্য। আরেকটা, অল্প স্বল্প রোগ পোকা দেখা গেলেও আমরা দেখেছি চাষিদের একটি অনীহা রয়েছে, যেটা ধান আলুর ক্ষেত্রে কৃষক বন্ধুরা রোগ বা পোকা দেখা দিলে তৎক্ষণাৎ সেটার জন্য একটা তারা নিয়ন্ত্রণ পদ্ধতি বা কোনো একটা ওষুধ স্প্রে করার যদি প্রয়োজনীয়তা মনে করে তারা করেন। কিন্তু চোখের সামনে সরিষা বা সূর্যমুখী বা ধরুন তিল তিসি এইসব যদি রোগ পোকা দেখেন, ওনারা কিন্তু তাও কিছু আমরা দেখেছি যে স্প্রে করেন না। মানে একটা অনীহা রয়েছে যে যাই আসবে সেটাই আমাদের একটা লাভ, এইভাবেই ওনারা ধরে নেন। তো এটাও একটা কারণ যে ঠিকমতো রোগ পোকা নিয়ন্ত্রণ না করার জন্য আমাদের ফলন অনেকখানি কমে যায়। ফলন কম হওয়ার কারণগুলি আমরা তো জানতে পারলাম, কিন্তু তৈলবীজের ফলন তাহলে কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? হ্যাঁ, এই তৈলবীজ যদি আমরা উন্নত প্রযুক্তিতে করি, অবশ্যই এর উৎপাদন অনেকখানি বাড়ানো যায় বা তেলের কন্টেন্টও আমরা বাড়াতে পারি। সেই উপায়গুলি আমরা কয়েকটা বলছি। প্রথমেই আমরা যেটা বলবো, যে কোনো চাষের ক্ষেত্রে যে উন্নত জাত, অবশ্যই আপনারা উন্নত জাত নিয়ে চাষ করবেন এবং যে বীজটি সংগ্রহ করবেন সেটা নিকটস্থ আপনাদের যে কোনো সরকারি অনুমোদিত যে ডিলার বন্ধু বা আমাদের বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং সিল্ড প্যাকেটে সার্টিফাইড বীজ হলে খুবই ভালো। যদি কেউ হাইব্রিড চাষ করেন সেটাও যেন প্যাকড থাকে, সিল্ড প্যাকেট, মানে লুজ কোনো বীজ আপনারা কোনো দোকানদারের কাছ থেকে নেবেন না। আরেকটি, যেটি মাটি পরীক্ষার ভিত্তিতে সুপারিশ মেনে যে সারটি দেওয়ার কথা সুষম হারে, সেখানে কিন্তু জৈব সারও থাকবে, সেখানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এই সারগুলোও থাকবে,
জৈব সার দিলে আমাদের কেমিক্যাল সার বা রাসায়নিক সারের মাত্রা আমরা 10 থেকে 15% কমাতে বলছি, যার ফলে আমাদের মাটির উর্বরতা বাড়বে, মাটির জল ধারণ ক্ষমতা বাড়বে, তার গুণগত মান বাড়বে এবং যে ফসলটি হবে তার কোয়ালিটিও কিন্তু অনেকখানি ভালো হবে। এরপরে আসছি আমরা যে সেচের ব্যবস্থা। অনেক সময় দেখি এমন জমিতে করেন সেখানে সেচের কোনো সুযোগ নেই, তো আমরা চাইবো যে মোটামুটি 2 থেকে 3টে সেচ, ঝিটিনি সেচ, মানে জাস্ট হালকা হালকা সেচ দিলেই কিন্তু এই চাষটা খুব ভালোভাবে করা যায়। বিশেষ করে আমাদের যখন বীজটা বপন করার পরেই একটা হালকা সেচ দিতে হয় বেরোনোর আগে, তারপরে আমাদের ফ্লাওয়ারিংয়ের আগে একটি সেচ লাগে। তো এই 2টো সেচ মিনিমাম লাগবে, আর মাঝে যদি আরেকটি সেচ 3টে দিতে পারেন তাহলে খুব ভালো সর্ষে হয় আমরা দেখেছি। কাজেই সেচটাও একটা গুরুত্বপূর্ণ দিক। এরপরে আমাদের যেটা আসবো যে রোগ পোকার নিয়ন্ত্রণ অবশ্যই আপনারা করবেন, নিয়মিত একটু মাঠ পরিদর্শন করবেন। সেখানে যদি দেখেন কখনো পোকা আসছে তাহলে পোকার জন্য আমরা বলি কীটনাশক ওষুধ প্রয়োগ করার জন্য, এবং রোগের প্রাদুর্ভাব হলেও সেটা আমরা রোগের যে ওষুধ রয়েছে আমাদের ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশক সেইগুলো প্রয়োগ করতে হবে। আর অনুখাদ্যের ঘাটতি যদি থাকে, বিশেষ করে বোরন একটা রেসপন্স আমরা দেখতে পাই আমাদের তৈলবীজের ক্ষেত্রে, তো বোরনও প্রয়োগ করতে হবে। এবং সলুবুর যেটা বোরন 20% বোরন, এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। গাছের বয়স অবশ্যই 30 দিনের বেশি হতে হবে, 30 দিনের মাথায় আপনারা এটা করতে পারেন। তো এখন তো প্রচণ্ড ঠান্ডা, আমরা জানি যে শীতের মরশুমে কি কি তৈলবীজ চাষ করা যেতে পারে? আমাদের পশ্চিমবঙ্গে তৈলবীজের মধ্যে যেগুলো মূলত চাষ হয় আমাদের সরিষা, সূর্যমুখী, তিল, তিসি, বাদাম, এইগুলো। তার মধ্যে এখন যেটা খুব ভালো চাষ করা যেতে পারে, সরিষা অলরেডি চলছে, ফ্লাওয়ারিং স্টেজে, ফুল ফুটে গেছে, দেখবেন মাঠে খুব হলুদ রঙের রয়েছে। এটাও আমাদের মেন যে B9 জাত কৃষক বন্ধুরা বেশিরভাগ করেন আমাদের এই পশ্চিমবঙ্গে। খুবই ভালো রেসপন্স আমরা পাচ্ছি, আপনারা অবশ্যই ভালোভাবে চাষ করবেন এটা। আরেকটি যেটি সূর্যমুখী চাষ, যেটা আমাদের নতুন একটি চাষ এবং অনেক কৃষক বন্ধু ধীরে ধীরে এগিয়ে আসছেন। এই ক্ষেত্রে আমরা বলবো যে সর্ষের যে তেলটা, তার থেকে সূর্যমুখীর তেল কিন্তু কিছু ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করেন, বিশেষ করে হার্টের পেশেন্ট যারা রয়েছেন বা হৃদরোগে সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ডাক্তার বলেন দেখবেন সূর্যমুখীর তেল খাবেন, যেটা সানফ্লাওয়ার অয়েল নামে বাজারে পাওয়া যায়। এর দামও কিন্তু অনেকখানি বেশি সর্ষের তেলের চেয়ে, প্লাস এর খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যও ভালো থাকে। সেদিক থেকে আমরা বলবো অবশ্যই আপনারা সূর্যমুখী চাষ করুন, যতটুকু তৈলবীজ করছেন তার থেকে কিছুটা সর্ষে করুন, কিছুটা আমাদের সূর্যমুখীতেও করুন। সূর্যমুখীর ক্ষেত্রে যেটা উন্নত জাত আমাদের রয়েছে, যে মডার্ন মুর্গ 51 সূর্য KBH1, যেটা হাইব্রিড PAC 36। হাইব্রিড ক্ষেত্রে আমরা দেখেছি যে ফলন অনেকখানি বেশি হয় এবং তেলের যে কন্টেন্ট, যেটা এক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 48-50% পর্যন্ত কিন্তু এখানে কন্টেন্ট আমরা পেয়ে যাই। এবং এক্ষেত্রে মেয়াদ আমরা দেখেছি 80 থেকে 90 দিনের জাত, এগুলো খুব ভালোভাবে আমাদের এই মাটিতে কিন্তু হচ্ছে এবং আমরাও চাষিদের কাছ থেকে দেখেছি তারা আগ্রহী। অনেক ক্ষেত্রে তারা নিজেরাই বলছেন সূর্যমুখীর বীজ কোথায় পাওয়া যাবে। আপনারা যদি নিকটস্থ যে ডিলার বন্ধু বীজের বিক্রেতা রয়েছে, সরকারি অনুমোদিত যে দোকান, তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই বীজটি পেতে পারেন, বা নিকটস্থ আমাদের যে সহকৃষি অধিকর্তার করণ রয়েছে ব্লকের কৃষি দপ্তর, সেখানে যোগাযোগ করলেও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আপনারা এই স্কিমের বীজও পেতে পারেন। এক্ষেত্রে আমরা দেখেছি যে সারি থেকে সারির দূরত্ব একটা মেনটেন যেটা করতে বলি আমরা 60 সেন্টিমিটার, এবং গাছ থেকে গাছ যেটা সেটা 20 থেকে 25 সেন্টিমিটার এইটা করতে বলি। এবং সারের ক্ষেত্রে মূলত মূল সার হিসেবে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, যেটা আমরা বলে থাকি 165-40-20, এটা কেজি প্রতি একরের, এটা হচ্ছে মূল সার, মানে আপনি যখন জমি তৈরি করছেন তখন দিয়ে দিতে হবে। চাপান যেটা আমরা দিতে বলছি সেটা হচ্ছে 16 কেজি নাইট্রোজেন এবং 20 কেজি পটাশ, এটা হচ্ছে প্রতি একরে আমাদের চাপান হিসেবে প্রয়োগ করতে হবে। এবং ফলন সূর্যমুখীর ক্ষেত্রে আমরা দেখছি প্রায় ভালোভাবে যদি হাইব্রিড চাষ করেন সেক্ষেত্রে একর প্রতি প্রায় 5 থেকে 6 কুইন্টাল কৃষক বন্ধুরা পেতে পারেন, মানে বিঘেতে প্রায় 2 কুইন্টাল, যেটা বিঘেতে সরষে চাষ করলে 1 কুইন্টালের মতো হয়। কাজেই এখানে চাষ করলে আপনার যে কোয়ান্টিটি বেশি, তার জন্য আপনার তেলের পরিমাণও কিন্তু অনেকটা বেশি, প্লাস তেলের দামও কিন্তু বাজারে সরষের তেলের দামের চেয়ে অনেকটা বেশি হচ্ছে। কাজেই পুরো ওভারঅল যদি আপনি একটি খাতায় লিখে রাখেন আপনাদের সূর্যমুখী চাষ করতে কত খরচ হলো এবং কত দামে বিক্রি করলেন, তাহলে দেখবেন যে সরষের চেয়েও আপনারা লাভ কিছুটা বেশি পাবেন। তো আগামী দিনে এটা একটা ভালো ফসল আমাদের পশ্চিমবঙ্গে উঠে আসছে। আপনারা অবশ্যই এই সূর্যমুখীর চাষ করবেন, এবং এর সঙ্গে সঙ্গে যদি সরষের চাষ যেটুকু করবেন সেক্ষেত্রে আমরা বলবো একটা সরষের তেলের যে গন্ধ, যেটা পাঞ্জেন্সি,
যেটা ঝাঁঝালো গন্ধ, যেটার জন্য সর্ষের তেল কোনটা ভালো আমরা বলি ঝাঁঝালো গন্ধ বেশি না হলে বলি এটা অত ভালো নয়, সেটা ডিপেন্ড করে আমাদের সালফার কন্টেন্টের উপর। এই সালফার কন্টেন্ট কিন্তু আমরা পাই যে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। আপনারা যে সার ব্যবহার করছেন ফসফেটের জন্য, সেটা যদি সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে আপনারা দেন, সেক্ষেত্রে আমরা দেখেছি ওখানে 16% সালফার থাকে। এই সালফারের প্রেজেন্সের জন্য পাঞ্জেন্সি বা ঝাঁঝালো গন্ধটা খুব ভালো হয়। কাজেই সর্ষের জমিতে আপনারা অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। আপনাদের যে কৃষি দপ্তর আছে, সেই কৃষি দপ্তর থেকে তৈলবীজের জন্য চাষি বন্ধুদের কি কি সরকারি প্রকল্প দেওয়া হচ্ছে বা তাদের সচেতন করা হচ্ছে? হ্যাঁ, আমাদের তৈলবীজ উৎপাদন বা তার এলাকা বৃদ্ধির জন্য কৃষি দপ্তরের অনেকগুলি স্কিম রয়েছে। তার মধ্যে মেন যেটা একটি রয়েছে ট্রাফা, TRFA, যেটার নাম হচ্ছে টার্গেটেড রাইস ফ্যালো এরিয়া, মানে হচ্ছে ধান চাষের পরে যে এলাকাগুলো পড়ে থাকে, সোজা কথায় যেটাকে আমরা বলছি এক ফসলি জমি বা রেনফেড এরিয়া, যেখানে শুধু বর্ষার ধানই একটি চাষ হয়, তারপরে পুরো জমি পড়ে থাকে, মাঠকে মাঠ কিছু হয় না। সেই সব জমিকে যাতে আমাদের এই তৈলবীজের আন্ডারে আনতে পারে, যেখানে আমাদের এখানে সেচ খুবই কম লাগছে, মিনিমাম একটা সেচ হলেও আমরা দেখেছি কিছু না কিছু ফলন আমরা পেয়ে যাচ্ছি। এর খরচ অনেকখানি কম। ধান আলুর ক্ষেত্রে আপনাদের অনেক যত্ন নিতে হয়, এখানে যত্ন অতটা নিতে হয় না। প্লাস অজান্তেই একটা আপনার খুব কম সময়ের মধ্যে, যেখানে ধান আলু করতে আপনাদের 5 মাস 4 মাস ডিপেন্ড করতে হয়, এখানে 3 মাসের মধ্যেই কিন্তু এটা আমরা 80 থেকে 90 দিনের মধ্যে একটা ভালো ফসল পেয়ে যাই। তো এইগুলোর জন্য আমরা যেটা বলে থাকি যে আপনার নিকটস্থ যদি সহকৃষি অধিকর্তার করেন বা ব্লকের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন, সেখানে এর সুযোগ সুবিধাগুলো পাবেন। এই ট্রাফা স্কিমের মাধ্যমে মূলত আমরা বিভিন্ন যে সূর্যমুখী বা সর্ষের বীজ পেতে পারেন, এবং যে ফার্মার্স ট্রেনিং বা নতুন প্রযুক্তি তাদের সেইগুলো আপনারা পেতে পারেন। এছাড়া আরেকটি রয়েছে NFSM, যেটা আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন, এর আওতাতেই আমাদের তৈলবীজ আসে। আরেকটি রয়েছে NMEO, এই প্রকল্পের মাধ্যমেও তৈলবীজের বিভিন্ন যে উন্নত প্রযুক্তি বা এই রিলেটেড কী কী সুযোগ সুবিধে, সাবসিডিতে বীজ পাওয়া, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। এগুলো বিস্তারিতভাবে আপনারা আমাদের নিকটস্থ ব্লক কৃষি দপ্তর বা সহকৃষি অধিকর্তার করণের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে এই প্রকল্পের মাধ্যমে তৈলবীজ উৎপাদনের জন্য কিছু সুযোগ সুবিধা আপনারা পেতে পারবেন। আমরা এতক্ষণ ধরে উন্নত প্রযুক্তিতে তৈলবীজের চাষ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর দেবতনু মাইতি, যুগ্ম কৃষি অধিকর্তা, সিউড়ি, বীরভূম। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। ধন্যবাদ। নমস্কার। আজ কিষাণ বাণীতে আমরা আলোচনা করছি তৈলবীজের চাষ নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা এ বিষয়ে কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের কাগাস গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু আব্দুল হামিদের সঙ্গে। হামিদ ভাই, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি কি কি তৈলবীজের চাষ করেন? আমি সরিষার চাষটা করি, এখন সরিষার মরশুম। তিল চাষ করি এরপরে। আমরা আপাতত তাহলে একটু সর্ষে নিয়ে আপনার সঙ্গে কথা বলি। আপনার কতটা জমিতে সর্ষের চাষ? 10 বিঘা জমিতে সরষের চাষ আছে। 10 বিঘা জমিতে সর্ষের চাষ, এটা তো অনেকটা। আপনি এতটা জমিতে সর্ষের চাষ করছেন কেন? সরষের চাষে আপনার এখন লাভটা আছে, তারপরে সেচের জলটা কম লাগে, 3টে বাতান দিলে আপনার যথেষ্ট হয়। লেবারটা ঠিক পাওয়া যায় এই শীতের মরশুমের ফসল। তার জন্যে সরষের চাষটা লাভজনক, ওই জন্য সরষের চাষটা করি। আপনার জমি কতটা? জমি আমার 40 বিঘা। 40 বিঘের মধ্যে 10 বিঘি জমিতে সর্ষের চাষ করছেন। আপনি বলছেন যে সর্ষের চাষ যথেষ্ট লাভজনক। আমরা একটু শুনি আপনার কাছ থেকে কতটা খরচ হয় বিঘা প্রতি, যদি আমরা হিসেবটা করি, এবং সেখান থেকে কতটা আপনি লাভ পাচ্ছেন। বর্তমানে 5 থেকে 6 হাজার টাকা বিঘা প্রতি খরচ। এবার কিসে হবে? সার আছে, বীজ আছে, আপনার উন্নত মানের বীজ আপনার কেনা, তারপরে আপনার লেবার আছে, সাবমার্সিবলের জলের খরচ আছে, বিষ আছে, এই সমস্ত আনুষঙ্গিক খরচ 5 থেকে 6 হাজার টাকার মতো বিঘা প্রতি খরচ হবে। 5 থেকে 6 হাজার টাকা যদি বিঘা প্রতি খরচ হয়, ফলন এবং তার দাম সেটা কি রকম হচ্ছে? ফলন আপনার 2 থেকে 2.5 কুইন্টাল হবে অ্যাভারেজ। তার আপনার মূল্য ওই 12 থেকে 14 হাজার টাকার মধ্যে। 12 হাজার টাকার নিম্ন 14 হাজার টাকা অবধি 1 বিঘি জমিতে হতে পারে। তার মানে 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত বিঘা প্রতি লাভ হতে পারে সরষের চাষে। এইখানে আমি আরেকটা কথা বলবো। অনেকে এটা বলেন যে সর্ষের চাষ করতে পারছি না,
ডাল শস্যের চাষ করতে পারছি না, এই সমস্ত কারণ হচ্ছে যে পাশের জমিতে বোরো ধানের চাষ। তা বোরো ধানের চাষে তো এত লাভ হবে না। বড় ধানের চাষে এখন আর লাভজনক খুবই কম, কিন্তু সব লোকে কি বুঝিয়ে এখন ধান ধান করে মেতে আছে, চাষ করছে ধানের। আমরা ধানের চাষটা আস্তে আস্তে কমিয়ে আনছি। হ্যাঁ, ওটা খুব রিস্কেবল চাষ হচ্ছে। আমরা লেবারজন ঠিকমতো ওই গ্রীষ্মের সময় পাওয়া যায় না, মেশিন জল কাদাতে এখন খুব প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বেশিরভাগ বৎসরেই। অর্থাৎ বড় ধানের চাষ থেকে আস্তে আস্তে সরে আসা। আপনি কতটা জমিতে বোরো ধান চাষ করতেন আগে? আগে মোটামুটি 25-30 বিঘে করতাম। 30 বিঘে বোরো ধানের চাষ। এখন বিঘে 20 করি এখন। 10 বিঘে কমিয়েছেন। আচ্ছা, এই 20 বিঘেতে কত লাভ হবে আপনার বিঘে প্রতি? ও 20 দুগুণে 40,000 টাকা, খুব বেশি হলে। আর সর্ষেতে অন্তত 6-7 হাজার টাকা। বোরো ধানের চেয়ে অন্তত 3 গুণ লাভ বেশি। তাহলে কেন বোরো ধান, কেন সর্ষে নয়? আপনার হিসেবেই আমি বলি, আপনি সর্ষের চাষ করছেন 10 বিঘে আর বোরো ধানের চাষ করছেন 20 বিঘে। বোরো ধানটাকে এখনও কেন এত বেশি রেখেছেন? বড় ধানটা অগত্যের পরে রাখতে হয়েছে, সবারই মানে পাশাপাশি জল ভরে দিচ্ছে, সেই জমিটাতে আর অন্য কোনো কাজ হবে না, তার জন্যে বাধ্যতামূলক চাষটা করতে হচ্ছে। আর আপনার সর্ষের চাষটা তো একটা লিমিট সময়, এবার ওই সময়ের মধ্যে চাষটা না করতে পারলে ওই সর্ষে তখন জাব পোকা এতে তখন আপনার ফলনের ডিস্টার্ব হবে। এবার সেই কন্ট্রোলের মধ্যে এই 2-10 দিনের মধ্যে চাষটা যদি যতটা করতে পারা যায়, সেটা ধান কাটা বা তোলা, তারপরে তাকে রোপণ করা। একই জমিতে প্রতি বছর সর্ষেটা হচ্ছে না, হবে না, তার জন্য জমি পরিবর্তন করে করে এবার সেই জমিটা আপনার কোথা পাবো, কত পাবো সেইটা। সেই জন্যেই সর্ষেটা 10 বিঘে আর বোরো ধানটা 20 বিঘে। আমি আর একটু যাব, আমরা সর্ষের আলোচনায় তো আছি অবশ্য, কিন্তু এই যে বোরো ধান, সেটার বদলে যদি আপনি ডাল শস্যের চাষ করতেন, কিসে বেশি লাভ হতো? ডাল সর্ষে চাষে আমাদের লাভ হচ্ছে না, এখানে তো সেই দাম পাওয়া যায় না। না, এখানে কোনো ডালের মেশিন নাই, কোনো কলকারখানা নাই। এবার ডালের আপনার 100 টাকা কেজি ডাল, যেটা আপনার ডাল, সেটা কলাইটা আপনার 45-50 টাকাতেও বিক্রি হয় না। আমি অনেক চাষি বন্ধুর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যদি 50 টাকা কেজিতেও বিক্রি হয়, বোরো ধানের চেয়ে লাভ বেশি। এরা অনেকে বলেছেন, আপনার অনেকটা জমি, আপনি অনেক দিন ধরে চাষ করছেন, আপনার অভিজ্ঞতা অনেক বেশি, আপনার কাছে তো শুনতে চাইবো, যদি 50 টাকাতেও বিক্রি হয়, বোরো ধানের চেয়ে বেশি লাভ হবেই কি হবে না? হ্যাঁ, বড় ধানের থেকে লাভ বেশি হবে, ঝামেলা কম আছে, লেবার সমস্যাটা কম হবে। কিন্তু ওই যে পাশাপাশি আপনার ওই যে বড় জল ভরে দিলে, তখন তো আপনার ডাল আমার হয়ে আপনার ওই জলের সোঁতে তখন আমার ডাল আর পাবো না। হ্যাঁ, আপনি বড় চাষি, 40 বিঘে জমি, আপনারও সেই একই সমস্যা বলছেন? সমস্যা ওই একই তো সমস্যা। এবার সবাইকে যদি চাষটাকে খাটানো যায়, এবছর যেমন কিছু কিছু এলাকাতে দেখলাম, 2-3টে এলাকাতে গম চাষে আর কি ওই চত্র বেঁধে চাষ করার প্রবণতা এসেছে। আমিও ওইটাই চেষ্টা করছি যে যাতে একটা চত্রতে গমের চাষটা করা যায়। সব রকম করলে চাষে বেশি ভালো। হ্যাঁ, এই একতরফা একরকম চাষ করে চাষির লাভ কম হবে। বেশ, আমরা সর্ষের চাষে আবার ফিরি। আপনি পায়রা চাষ করেন না? না, পায়রা চাষ আগে 2 বছর করেছিলাম, তাতে পায়রা চাষে প্রফিট আসছে না। যেগুলো আগাম ধান হয়ে যায় সেইগুলোতে চাষ দিয়ে সর্ষেটা লাগালে ওইটাতেই লাভজনক বেশি। আপনি প্রথমেই বললেন একটা ভালো বীজ দরকার। ভালো বীজটা আপনি বোঝেন কি করে, আপনি পান কোত্থেকে? আমরা ধরুন ওই কোম্পানির সিল প্যাকেটিং এগুলো কিনে নিয়ে আসি মার্কেট থেকে। এবার ওই সব সিড দিয়ে চাষ করে মোটামুটি ঠিকই তো হচ্ছে চাষ। ভালো বিশ্বস্ত জায়গাতে আপনার বীজটা কিনলে পরে, বীজটাই যদি অরিজিনাল হয়, পয়সার দামটা খানিক বেশি লাগে, কিন্তু ফসলটা ভালো হয়। কিভাবে করছেন পুরো চাষটা একটু শুনবো। জৈব সারের অভাবে আজকে সর্ষে চাষে অনেক ঘাটতি হচ্ছে। তার জন্যে আমরা এখন খোলটা ব্যবহার করছি সর্ষের যেটা অরিজিনাল মানে সর্ষের খোল, এমনি অন্য কোনো খোল পড়লে ওই ট্যাক্সো ফ্যাক্সো হেন তেন ওইসব নয়। এবার অরিজিনাল যেটা সর্ষের খোল, সেই সর্ষের খোলটা এখন ওই রাসায়নিক সারটাকে কমিয়ে দিয়ে ওই খোলটাকে আমি চাষে এখন ইউজ করছি, যাতে ফসলটা ভালো হচ্ছে। আপনি বলছেন রাসায়নিক সার কমিয়ে সর্ষের খোল দিয়ে চাষ করলে বেশি বেশি লাভ এবং ফসলটা ভালো হচ্ছে। এখন তো গরু বাছুর তো নেই, তাহলে জৈব সারের অভাবে কিন্তু চাষিরা ওই সর্ষের চাষ করতে পারছে না। খোল দিয়ে চাষ না করলে চাষে এগিয়ে যেতে পারবে না। কতটা খোল দিচ্ছেন এখন? আমি কাঠাপতি 1 কিলো করে, মানে বিঘে 20 কিলো করে খোল ইউজ করি। রাসায়নিক সার?
রাসায়নিক সারটা ওই 1 কেজি ওটাকে কমিয়ে দিয়েছি, যেটা 2 কেজি ছিল সেটাকে ওটাকে কমিয়ে দিয়ে খোলটাকে আমরা চাপিয়ে দিয়েছি। তাতে রাসায়নিক সার 10-26-26, এই রবির চাষে 10-26-26টার কাজ বেশি ভালো। তার মানে আপনি 1 কেজি করে 10-26-26 দিচ্ছেন, 1 কেজি করে খোল দিচ্ছেন, চাপানে ইউরিয়া 1 কিলো করে রবিতে লাগবেই আপনার, এটা 1 কিলো। এই 3টে সার। আর সেচ? সেচ আপনার 18 থেকে 21 দিনের মাথাতে সর্ষে বোনার পর এই সেচটা দিতে হবে। আর সেচটা যত হালকার মধ্যে দেওয়া যাবে তত ভালো। আর মাটিটা আপনার যত কম হবে, ট্রাক্টরের চাষে মাটিটা যত কম হবে, হালকা মাটি হলে, আর এই সেচটা 18 থেকে 21 দিনের মাথাতে চাপান দিয়ে এইটা দিতে হবে। তারপরে আপনার এবার জমির টান অনুপাতে আর 2টো সেচ লাগবে। আপনি বলছেন যে মাটি যত কম চাষ করা যাবে, তার মানে কি রোটার ফালে চাষ না করাই ভালো? রোটার ফালে আপনার সর্ষেটাকে ওই ঢাকা যাবে না। রোটার ফালে একটা চাষ করে দেওয়ার পর টানা ফালে ঢাকা দিলে সর্ষেটা বেশি ভালো হয়। গরুর হালে হলে তো ওর মতো মানে উত্তম কাজ আর কিছু নাই, কিন্তু গরুর হাল তো আর এখন নেই, আর গরুর হাল হবে না। তো আপনার রোটারে জমিটাকে আঁচড়টাকে জমি তৈরি করে নিয়ে রোটারে তৈরি করে নেওয়ার পর যদি টানাতে সর্ষেটা ঢাকা হয় তাহলে খুব ভালো হয়। এখন সব ওই একই দিন দিচ্ছে, ওই রোটারে ফোটারে মাটিটা বেশি হয়ে যাচ্ছে, জল যখন বাতানটা দিচ্ছে জল বেশি ধরে যাচ্ছে, জল বেশি ধরে গেলেই তখন সর্ষেটা বসে যাচ্ছে, জল তখন লাল হয়ে বসে যাচ্ছে, নিয়ে তখন বলছে এই সর্ষে হচ্ছে না গো, সর্ষের চাষ করা যাবে না, লস হয়ে গেল, এই খরচপাতি উঠবে না। হ্যাঁ, তারপরে আর একটাও সমস্যাতে ভুগে, আবার পাশে যদি কেউ বড় চাষ করে দিচ্ছে, সেই জলের আশঙ্কায় সেও আবার কাউড়ি কাউড়ি সর্ষে আপনার কিছু ক্ষতি হয়, নালা টালা ঠিক মতো না করলে। সর্ষেতে পোকামাকড়ের সমস্যা বলতে জাবটাই হচ্ছে প্রধান। জাবটা খুব বেশি। এবার সর্ষের চাষটা আপনার আমাদের এই কার্তিক মাসে যদি করা হয় তাহলে পরে ওর জাবের সংখ্যাটা কম থাকে। মানে শীতের মধ্যেও পুষ্টি তখন ছুটি বেঁধে যাচ্ছে, এ হচ্ছে, তাহলে একবার আধবার বিষেই হবে। কিন্তু আপনার অজ্ঞান মাসের দিকে যদি চাষ চলে যায় তখন কিন্তু আপনার বিষের পরিমাণ বেশি লাগবে। জাব পোকা লক্ষ্য রাখতে হবে, প্রতিদিন জমি দেখতে হবে। যদি আজকে আপনি একটা জাব দেখতে পান তো কালকে আপনার গোটা জমি হয়ে যাবে, সেটাকে যদি প্রতিষেধক না ব্যবহার করা হয়। আপনি কখন চাষ করেছেন? আমি কার্তিক মাসেই চাষ, সব শেষ কার্তিক মাসের মধ্যেই শেষ। আপনার জাবের সমস্যা খুব কম হয়? কম হয়, তবুও বিষ লাগে, জাব লাগে, কিন্তু সমস্যাটা কম। কার্তিক মাসে চাষটা হয়ে গেলে আপনার জাবের সংখ্যাটা কম হবে। জাব ছাড়া আর কি সমস্যা? জাব ছাড়া আর অন্য কিছু সমস্যা নাই সর্ষের। আর ওই বাতান, প্রথম বাতানে জল বসে যাওয়া, এই 2টো সমস্যা। সর্ষে ছাড়াও আপনি বললেন আপনি তিল করেন তৈলবীজ হিসেবে, তিলে তো ভালো লাভ। তিলে লাভ বেশি, সব চাষের থেকে তিলে লাভ বেশি। কিন্তু এই বড় ধানটাই হলো সমস্যার মূলে। হ্যাঁ, এইটাকে আস্তে আস্তে যদি বন্ধ করা না যায় তাহলে আপনার ওই সমস্ত তিলটাকেও ওই রকম জলের আপনার সমস্যায় নিয়ে চলে আসছে। যে ধারে ধান চাষ হবে সেই সব জমিতে তিল চাষ আর করতে যাওয়া যাবে না। তিল আপনি কতটা করেন? 3-4 বিঘে করে চাষ করি, এবার সাইড করে দেখে। কীরকম লাভ হয়? ওটা তো আপনার সর্ষের মতোই লাভ আছে। তিল যদি ঠিক মতো চাষ করা যায় তো সর্ষের মতো 4-5 হাজার টাকা বিঘে লাভ আছে, এবং ওইটা আপনার ফেলে দিয়ে তুলে নেওয়া। ঠিক সময়ে চাষ করাটা খুব জরুরি। খুবই জরুরি। সময় মতো যে কোনো ফসলই সময়ে সময়ের একটা দাম আছে, তার প্রোডাকশান ঠিক। আর ওই জৈব সারের বিকল্প এখন খোল যদি কেউ কোনো চাষি ব্যবহার না করে, চাষ করে আপনার জয় আনতে পারবে না। ওই রাসায়নিক সার প্রয়োগ করে আর ইউরিয়া নাইট্রোজেন দিয়ে জমির আর কিছু নেই। আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছি 2-3টে জিনিস। প্রথম কথা, আপনি সময়ে চাষ করাটা অত্যন্ত জোর দিচ্ছেন। আপনি জৈব সার প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি। যদি আপনার না থাকে খোল কিনে করুন, কিন্তু রাসায়নিক সার বেশি কিনবেন না, এটা একটা ব্যাপার। আর 3 নম্বরে আপনি বলছেন যে বেশি ভারী চাষ ক্ষতিকর। হ্যাঁ, ক্ষতিকর। সর্ষের পক্ষে ভারী চাষটা ক্ষতিকর। যে কোনো চাষেই আপনার ধানেও বলুন, খুব ভারী চাষে কিন্তু ক্ষতিকর। এইটা কিন্তু সবারই মাথাতে নাই যে বেশি চাষ করে দিলে বেশি মাটি হয়ে গেলে বেশি ফসল হবে, এটা নয়। কিন্তু মাটি বেশি হলেই তো আপনার জল বসবে, জল ধরবে। আলগা মাটি যতটা হবে ততটা তো জল ধরে জল বসে যাবে, সর্ষে তখন লাল হয়ে বসে যাবে, প্রথম বাতা নেই। হামিদ ভাই, আশা করব আপনার পরামর্শ চাষি বন্ধুরা মানবেন এবং আপনার মতো করে চাষ করবেন, এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে
যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।